দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা জাহাঙ্গীর আলমের কাছে। ভাইয়া, একেবারে শুরুতে জানতে চাইবো, যেহেতু নতুন বছর শুরু হলো, তো সবকিছু মিলিয়ে আসলে শুরুটা কেমন হলো? ভালো হয়েছে। একটা নতুন কাজের অডিশন দিয়ে শুরু করেছি, সেইটা শুট শুরু হবে, মানে বছরের প্রথম কাজ এটাই। আর অডিশন দিচ্ছি বিভিন্ন কাজের জন্য। মঞ্চে তো একদম পুরোপুরি ভাবেই আপনি নিবেদিত প্রাণ বলা যায় মঞ্চের জন্য, সেখানেও তো নিশ্চয়ই যুক্ত আছেন। সেখানে এখন কি কি কাজ করা হচ্ছে? কিনু কাহারের থিয়েটার, এটা শোই বেশিরভাগ হচ্ছে। তারপর অচলায়তন, সার্কাস, কন্যা, ম্যান ফর অল সিজনস, এগুলো নিয়মিত প্রযোজনা, আমাদের রেগুলার শো হচ্ছে। আচ্ছা, একটা হচ্ছে আপনার প্রাচ্যনাটে আপনি আছেন অনেক বছর ধরে, আবার রেপার্টরি থিয়েটারও করছেন। জি, রেপার্টরি। তার পাশাপাশি আবার আপনার ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ, টিভি নাটক, বিজ্ঞাপন, সব মিডিয়াতে কাজ করা হয়। যদি বলি যে এই মঞ্চ নাটকের সাথে অন্যান্য মিডিয়ার যেই অভিনয়ের ধরন, সেখানে কি পরিবর্তন আছে বা অন্যরকম হয়? মঞ্চের ব্যাপারটা তো হচ্ছে, মঞ্চ শুরু হলো একদম কন্টিনিউয়াসলি, এটা শেষ হলো, মানে এটার কোনো কাট নাই। ভুল করলে ভুল, ঠিক হলে ঠিক। আর টেলিভিশন মিডিয়া অথবা ওটিটি, মানে ক্যামেরার সামনের অভিনয় একটু অন্যরকম, মানে সেটা মাঝখান থেকেও শুরু হতে পারে। প্রথম দিনের শুটিংটাও ডিফারেন্ট। হ্যাঁ, ব্যাপারটার কাজের প্রসেসও আলাদা। মানে টেলিভিশনের অ্যাক্টিং, ক্যামেরার সামনের অ্যাক্টিং হচ্ছে পুরোপুরি টেকনিক্যাল একটা অ্যাক্টিং। ওটা আপনার টেকনিক বুঝে করতে হবে, কোথায় ক্যামেরা ধরেছে, আমার কোথায় কিভাবে বসতে হবে। আর স্টেজের ব্যাপারটা একদমই মানে খোলামেলা একটা বিষয়, স্বতঃস্ফূর্ত বিষয়। আমাদের মানে ভুল করার কোনো, যদি ভুল হয়ে যায় এটার শুধরাবার কোনো স্কোপ নাই। টেলিভিশনে যেটা আছে, কাট হলো, আবার প্রথম থেকে বলেন। প্ল্যাটফর্ম যখন পরিবর্তন হচ্ছে এবং প্ল্যাটফর্ম যখন বেড়েছে, তখন মঞ্চের দর্শকের উপর সেই প্রভাবটা পড়েছে কি, বা মনে হয় কি যে মঞ্চের দর্শক কমে যাচ্ছে? প্রাচ্যনাটের দর্শক হয়, সবসময় দর্শক হয়, সেটা মানে ছোট নাটক হোক, পথনাটক হোক, অথবা স্টেজের নাটক হোক। কিন্তু অল ওভার বলতে গেলে মঞ্চ নাটকের দর্শক এখন একটু কম, কিন্তু নতুন নতুন অনেকগুলো থিয়েটারের দল হয়েছে যাদের নাটক খুব ভালো, দর্শক দেখতে যায়। তুলনামূলকভাবে চিন্তা করলে দর্শক আছে। আমি প্রথম স্টেজ নাটক দেখি বিটিভিতে স্টেজ নাটক দেখে আমি বেলে রোডে গিয়ে নাটক দেখতে গিয়েছিলাম। তো ব্যাপারটা আলাদা আর কি, মানে ওইটার জন্য এটা কমবে, এটার জন্য ওইটা বাড়বে, ব্যাপারটা তা না। দুইটার ব্যাপারটাই আলাদা। আপনি যখন স্টেজে পারফর্ম করছেন তখন দর্শক হিসেবে তো অন্য মানুষ আসছে, কিন্তু আপনি কখনো দর্শক হিসেবে অন্যদের নাটক দেখতে যান, অন্য দলের নাটক দেখতে যাওয়া হয়? হ্যাঁ, অবশ্যই দেখি। আমি নাটক আসলে দেখতে হয়। নাটক না দেখলে নিজে কি করছি, নিজের দল কি করছে, এটা আসলে বোঝা যায় না। অবস্থানটা বোঝা সম্ভব অথবা পুরো দেশে, ঢাকা শহরের নাটকের বর্তমান অবস্থাটা কি, এটা না দেখলে বোঝা যায় না আসলে। সমসাময়িক বিষয়বস্তুকে কেন্দ্র করে যখন নাটক হয়, তখন কিন্তু মানুষ কানেক্টেড ফিল করে এবং মানুষ নাটক দেখতে যায়। আপনার কাছে মনে হয় যে আমরা এখন সমসাময়িক নাটকগুলো করতে পারছি? যারা করছে আসলে তাদের ভাষ্যমতে সবগুলোই সমসাময়িক নাটক। আসলে মানুষের বেসিক নিড, মানুষের বেসিক ভাবনা তো আসলে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে যা ছিল এখনো তাই। এগুলো নিয়েই মানুষ যুদ্ধ করে চলছে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, মানুষের চিকিৎসা, তা তো অবশ্যই, এগুলা প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত মানুষের দাবি দেওয়া একটাই। কিন্তু এক একটা সময় কিন্তু এক এক রকম ক্রাইসিস থাকে, সেই ক্রাইসিসটাই কিন্তু নাটকে উঠে আসে। সেটাই ক্রাইসিস এক এক সময় এক এক রকম ছিল, এক এক রকম আছে, এবং নাটকের বিষয়বস্তুও চেঞ্জ হয়েছে। এখন মানে কি বলে, 80s যে নাটক হতো, 80s যে ডিজাইন হতো, এখনকার নাটক দেখলে আপনার মনে হবে না। আগে একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে লোকজন ডায়লগ দিয়ে যেত। এখন নাটকে লাইটের ব্যবহার, কোরিওগ্রাফির ব্যবহার, লাইভ মিউজিকের ব্যবহার। কিন্তু পথনাটক অনেক কমে গেছে, এটা প্রভাব পড়ছে কিনা? 89, 90s এর দিকে তখন রাজনৈতিকভাবে দেশের অবস্থা একটু অন্যরকম ছিল। তখন পথনাটকের একটা বিশাল একটা জোয়ার ছিল তখন, এবং ঘন ঘন পথনাটক হতো। মানে সরকারকে বোঝানো, সরকারকে জানানো, এই দরকার, এইভাবে হওয়া দরকার, এই হচ্ছে একটা প্রতিবাদ আর কি, একটা প্রতিবাদ ছিল। এখন পথনাটক আসলেই কমে গেছে, এখন পথনাটক হচ্ছেই না বলতে গেলে। তারপরে আমরা চেষ্টা করি মাঝে মধ্যে পথনাটক করার, মাঝে মধ্যে না, আমরা পথনাটক করি। সবসময় এটা চেষ্টা করে, আমরা পথনাটক করি। আমাদের একটা স্কুল আছে, সেই স্কুলের প্রাচ্যন স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন, ওটার থেকেও প্রত্যেক ব্যাচে একটা করে পথনাটক যায়। আর আমাদের দল থেকেও প্রত্যেক এই যে নতুন নতুন অনেক ছেলে মেয়ে আসছে প্রত্যেক বছর, কিন্তু তারা কি আসলে টিকে থাকছে, মানে মঞ্চ নাটকের সাথে নিজেকে নিযুক্ত রাখতে পারছে শেষ পর্যন্ত? না, শেষ পর্যন্ত অনেকেই পারছে না। যেমন দেখা যায় কিছু কিছু ব্যাচের
কোনো ছেলে পেলেই নাই একদমই। এখন বিষয়টা হয়ে গেছে কি, ছেলেপেলেরা ভাবে যে, যেমন আমরা যখন থিয়েটার করি তখন আমাদের বলা হতো যে 5 বছর তোমাকে থিয়েটার করতে হবে, মিনিমাম 5 বছর থিয়েটার করতে হবে, তারপর তুমি টেলিভিশন হোক অথবা যেখানে কাজ করতে চাও তার জন্য উপযুক্ত হতে পারবা। কিন্তু এখনকার ছেলে মেয়েদের আসলে ওই সময়টা নাই, এটা আমরাও বুঝি এখন যে এখন রিহার্সালে গিয়ে গিয়ে বসে থাকা অনেক লম্বা সময় ধরে, এটা আসলে ধৈর্যটাও কমে গেছে, এটা চায় না ওরা আসলে। এটা এর জন্য এখন মানে আর এখন বাচ্চারা জানে যে এই থিয়েটারে কাজ করলে আমি মিডিয়াতে কাজ করতে পারবো, তো এরকম একটা ধারণা নিয়ে এখন সবাই স্কুলিং হিসেবে কাউন্ট করে, একটা স্কুলিং হিসেবে কাউন্ট করে। ওরা এর জন্যই আসে, যারা এসে বুঝে যায় যে না থিয়েটারটা আসলে একটা অন্যরকম প্ল্যাটফর্ম, তারা থেকে যায়, ম্যাক্সিমামই থাকে না। আচ্ছা, আপনি যে এতগুলো বছর ধরে মঞ্চ নাটকের সাথে থাকলেন, মানে এটা কি আগে থেকে পরিকল্পনা ছিল যে আমি আসলে থাকতে চাই এরকম কিছু? না না না, অবশ্যই না। আমি তো যে প্রথমে টেলিভিশনে মঞ্চ নাটক দেখেছি, মঞ্চ নাটক দেখে যাদের দেখেছি তারা হচ্ছে স্টার, তখন টেলিভিশনে তারা রেগুলার নাটক করে, তো এদের দেখতে পারবো, মানে বিটিভিতে এদের দেখতে পারবো। এদের দেখার জন্য বেলে রোডে গিয়ে মহিলা সমিতি থেকে নাটক দেখেছি। নাটক দেখার পর মনে হয়েছে যেগুলো তো আমিও তো করতে পারি, আর আমি স্কুল থেকে অ্যাক্টিং এর সাথে জড়িত। আচ্ছা, তো আমি ছোটদের একটা সংগঠন করতাম, তো ওইখানেও অ্যাক্টিং করতাম। তো তখন আর কি পোকাটা ঢুকে যায় মাথায় যে থিয়েটারটা শুরু করি, কিন্তু তখনও ছিল না যে রেগুলার থিয়েটার করব। কিন্তু থিয়েটারের একটা বিষয় হচ্ছে গিয়ে প্রত্যেক বছর একবার দুবার হয় ঢাকার বাইরে নয় দেশের বাইরে ঘুরতে যাওয়া হয়, তো ওইটার জন্য একটা ছিল যে ঘুরতে যেতে পারবো, পুরো ঢাকা শহর ঘুরতে পারবো, দেশ ঘুরতে পারবো, বিদেশ ঘুরতে পারবো। তো এইভাবে করতে 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 কিভাবে যেন একদম ওতপ্রোতভাবে। আচ্ছা, দেশের বাইরে যাওয়া হয়েছে আপনার কোন প্রযোজনাগুলো নিয়ে? দেশের বাইরে ইন্ডিয়াতে যাওয়া হয়েছে আমাদের 3-4টা প্রোডাকশন নিয়ে। এছাড়া আমি জাপান ফাউন্ডেশনের একটা প্রোডাকশন করেছিলাম, মানে আমাদের দল থেকে গিয়েছিল 4 জন, এরকম সাউথ এশিয়ান কান্ট্রি ছিল হচ্ছে গিয়ে 5টা, আর ফ্রান্স, জাপান, এই 7টা কান্ট্রি মিলে একটা প্রোডাকশন হয়েছিল, মেমোরিজ অফ বাবুর নামা, মানে মুঘল সাম্রাজ্যের হিস্ট্রি নিয়ে। আচ্ছা, তো সেটা শো হয়েছিল টোকিওতে, শো হয়েছিল একটা, কিয়োটোতে হয়েছিল একটা, আর দিল্লির এনএসডির যে একটা উৎসব হয় ওইখানে হয়েছিল একটা শো। বিভিন্ন রকম জায়গায় যাওয়া, আর্ট বা কালচারের যে একটা এক্সচেঞ্জ, এটাও কিন্তু নিজেকে অনেকটা সমৃদ্ধ করে। যখন কোনো একটা স্ক্রিপ্ট আপনার কাছে আসে তখন আসলে নির্বাচন প্রক্রিয়াটা কেমন থাকে, যে কোনটাতে কাজ করবেন কোনটাতে কাজ করবেন না, এইটা আসলে কিভাবে আপনি নির্বাচন করেন? এটা তো আসলে প্রথমে যখন আমার সাথে যোগাযোগ করা হয় যে ভাই এরকম একটা নাটকের জন্য আপনাকে ডাকা হয়েছে, ক্যারেক্টারটাই তো ক্যারেক্টারটা পুরো সিরিয়ালে অথবা পুরো ওয়েব সিরিজে তার প্রেজেন্স কীরকম, তার অ্যাক্টিভিটিস কি, ওইটা শুনে আসলে আমি সিলেক্ট করি যে আসলে কাজটা কি করব না। তারপর স্ক্রিপ্ট পেয়ে ক্যারেক্টারটা বিল্ড আপ করার চেষ্টা থাকে নিজের। আচ্ছা, আরেকটা হচ্ছে যে বিজ্ঞাপনে কাজ করতে গেলে বা টিভিসি ওভিসিতে কাজ করতে গেলে মূলত যেটা হয় যে খুব অল্প সময় নিজের অ্যাক্টিং স্কিলটা বা সেই ক্যারেক্টারটা স্টাবলিশ করা, এটা একটা চ্যালেঞ্জিং মনে হয়। সেইটা আপনি কিভাবে করেন, নিজেকে প্রিপেয়ারটা কিভাবে করেন অত অল্প সময়ে? 10 সেকেন্ডসের মধ্যে আমাকে ওই হাসি, কান্না, দুঃখ, বেদনা, সমস্ত এক্সপ্রেশন সবটা বুঝিয়ে দিতে হয়। তো এটা একটু টাফ। নাটকে যেরকম ব্যাপারটা বিল্ড আপ হয়, অ্যাকশনটা বিল্ড আপ হয়, সিচুয়েশনটা বিল্ড আপ হয়, টিভিসি অফিসে তো এটা করারই থাকে না। একদম খুব সার্টেন একটা টাইমের মধ্যে আপনি অল্প একটু হাসি দিতে হবে অথবা অল্প একটু চোখ ছলছল করতে হবে। এটা আসলে করতে করতে একটা প্র্যাকটিসের ব্যাপার। আসলে নিজের কাজগুলোকে নিজের দেখা হয়, ব্যাপার হচ্ছে নিজের কাজ দেখতে মনে হয় কি আমি এটা কি করলাম, আল্লাহ এটা এই এক্সপ্রেশন দিলাম, এইভাবে ডায়লগটা থ্রো করলাম, মানে আমার নিজের কাজ কখনোই আমার কাছে মানে ভালো লাগে না। তারপরে দেখে মনে হয় যে না একটা জায়গাটা আসলে ঠিক করা উচিত, এই উচ্চারণটা আসলে ঠিক করা উচিত, এই এক্সপ্রেশনটা আসলে ঠিক করা উচিত, দেখতে হয়। আচ্ছা, টিভি নাটকগুলোর কথা যদি বলি বা চলচ্চিত্রের কথা যদি বলি, কোথায় কোথায় কাজ করা হচ্ছে? হইচইয়ের একটা কাজের জন্য কথাবার্তা হচ্ছে, চরকির একটা কাজের জন্য কথাবার্তা হচ্ছে, আর টিভিসি অফিসেও করছি, আর ইদানিং খুব জোরে সোরে বই পড়ছি, অডিও বুক পড়ছি, এইটার কাজটাই ইদানিং
খুব অনেক হচ্ছে। এই অডিও বুকের কাজগুলো করতে মানে অডিও বুকে যখন ভয়েস দেন, যখন আপনি একটা সময় কোনো একটি বই পড়েছেন, আগে হয়তো পড়েছেন তখন একভাবে পড়েছেন, কিন্তু এখন যখন অডিও বুক পড়তে যাচ্ছেন তখন সেটা একটা ডিফারেন্ট থ্রোয়িং থাকে, একটা ক্যারেক্টারের মধ্যে ঢুকতে হয়, ওটাও তো একটা ক্যারেক্টার প্লে। তো সেইটা আসলে আপনি কিভাবে করেন? এটা আসলে যখন এটা আমি পড়তে গিয়ে বুঝেছি, যখন আমি কোনো বই পড়ি তখন তো আমি মনে মনে পড়ি, মনে মনে পড়ি, অথবা দেখা গেলো যে পড়তে পড়তে কোনো একটা ওয়ার্ড আসলো একটু বিদঘুটে টাইপের ওয়ার্ড, আমি এটা স্কেপ করে যাই, আমি এটা পড়ি না, মানে বুঝে যাই মোটামুটি হ্যাঁ এটা এই বলেছে একটা বুঝে। কিন্তু যখন আমি পড়তে গেলাম তখন দেখলাম যে আসলে ব্যাপারটা কঠিন। এবং আমি তো গল্পের বই পড়ি, আমি না সবাই গল্পের বই পড়ি মনে মনে, মানে মুখ নড়েও না, কিন্তু এখানে জোরে জোরে পড়তে হয়, নিজের কানে শুনিয়ে শুনিয়ে পড়তে হয়, এবং এক্সপ্রেশনের দরকার পড়ে না। হ্যাঁ, এক্সপ্রেশনও দরকার পড়ে না যখন আমি নিজে পড়ি, নিজে পড়ছেন। হ্যাঁ, কিন্তু এখানে আমার এক্সপ্রেশন দিয়ে পড়তে হচ্ছে। এবং বই জোরে 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 ধরেন যে 1 ঘন্টা যদি একটানা যদি পড়ে যাই, তারপর আসলে মাথা ঘুরায়, হঠাৎ করে বসার থেকে উঠতে গেলে মাথা ঘুরায়, গলা টলা শুকিয়ে যায়। আচ্ছা, ওটা অনেক পরিশ্রমের একটা কাজ। হ্যাঁ, কারণ মানে অ্যাক্টিং এর থেকেও বেশি আমার কাছে মনে হয়, কারণ মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আপনার একটানা পড়তে হবে। 8 ঘন্টার একটা শিফট থাকে, হাফ শিফট। আচ্ছা, তা 8 ঘন্টায় ধরেন যে 2-3 ঘন্টা লাঞ্চ, টি ব্রেক, সবকিছু মিলিয়ে 5-6 ঘন্টা আপনার পড়তেই হবে, এবং সেটা জোরে জোরে, জোরে জোরে এবং এক্সপ্রেশন দিয়ে। তো এটা টাফ কিন্তু মজার। অনেক ভালো, কনসেন্ট্রেশনটা 5 ঘন্টা ধরে রাখা এটা তো অনেক চ্যালেঞ্জিং, কিন্তু মজা আছে। হ্যাঁ, অডিও বুকের ক্ষেত্রে রেসপন্সটা কেমন পাচ্ছেন এখন? এই রিসেন্ট টাইমে তো অডিও বুকটা খুব পপুলার হয়েছে, এবং কেমন ভাবে আসলে গ্রহণ করছে মানুষ? লোকজন শোনে, এবং আমি বিভিন্ন শুটিংয়ে গিয়ে শুনেছি লোকজন আসলে এখন শোনা শুরু করেছে, ইদানিং শুনছে লোকজন। ইন্ডিয়ান কিছু অডিও বুকের অ্যাপ আছে, ওগুলো শুনছে লোকজন। ইংলিশ কিছু অ্যাপ আছে অডিও বুকের, এগুলো শুনছে। বাংলাদেশের বইগুলো এখনো ওইভাবে পড়া যেহেতু শুরুই হয়েছে খুব বেশি দিন না, তো শুনছে লোকজন, শুনছে। মানে আমি শুনছি কিভাবে বলবো, আমি একটা বই পড়ে সেটার ফেসবুক একটা পোস্ট দিয়েছিলাম যে নতুন পড়া শুরু করেছি, শুনে দেখতে পারেন। তো আমার বন্ধু বান্ধব অনেকেই শুনেছে, এবং শুনে বলল যে এটা কোথায় কিভাবে হচ্ছে, বাংলাদেশে শুরু হয়েছে নাকি। আমি তো শুনি, আমি তো জার্নি করতে করতে বই শুনি, তো বাংলাদেশে কবে থেকে শুরু হলো, তো লোকজনের আগ্রহ আছে। আচ্ছা, আপনি তো অনেকগুলো বছর ধরে আসলে মঞ্চ নাটকে আছেন, কিন্তু কখনো নির্দেশনার প্রতি আগ্রহটা আপনার কেন তৈরি হয়নি? নির্দেশনা একটা খুব কঠিন কাজ। ধরেন যে আমি যখন অভিনয় করছি তখন শুধু আমার ক্যারেক্টারটা নিয়েই চিন্তা করছি যে এইভাবে করতে হবে, এইভাবে ডায়লগ থ্রো করতে হবে। আর যখন নির্দেশকের কাজ তো শুধু মানে ক্যারেক্টার বিল্ড আপ না, টোটাল ফ্রেমটাকে বিল্ড আপ করা। মানে এখানে কোন জিনিসটা থাকে, এখানে ফুলদানিটা থাকবে কিনা, টেবিলটার রংটা ঠিক আছে কিনা, অ্যাক্টারের কস্টিউমটা ঠিক আছে কিনা, তো অনেক কিছু ভাবতে হয়। তো অত ভাবনা আমি মাথায় নিতে পারি না। তো একটা ডিরেকশন আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের ঐকিক থিয়েটারের, ওইটা ছিল নরক গুলজার, মনোজ মিত্রের। তো ওইটাই প্রথম, ওইটাই শেষ। ওইটা দিতে গিয়ে আমি বুঝছি যে এটা অসম্ভব কাজ, এটা খুবই অসম্ভব কাজ। এটা আমার জন্য না, আমার জন্য না, কাজ আদায় করতে পারেন, আমি কাজ আদায় করতে পারি, কিভাবে কাজটা নিয়ে নিতে হয়। সাম্প্রতিক সময়ে একটি পুরস্কার পেয়েছেন আপনি, আপনাকে অভিনন্দন জানাতে চাই যে জাকারিয়া সম্মাননা পদক, এই পুরস্কার লাভ করেছেন। তো কেমন লাগছে? যে কোন পুরস্কারের জন্য তো কোনো শিল্পী কাজ করে না, কিন্তু তারপরেও পুরস্কার সবসময় অনুপ্রেরণার, কেমন লাগছে? অবশ্যই, পুরস্কার তো সবসময় অনুপ্রেরণা দেয়, পুরস্কার সবসময় ভালো লাগে, আমারও ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে আপনার। মঞ্চ নাটক অথবা টেলিভিশন নাটক অথবা আমাদের যেসব প্ল্যাটফর্ম আছে সেগুলো দেখেন, আমাদের অনুপ্রাণিত করেন, আর বেশি বেশি করে বাংলাদেশি কন্টেন্ট দেখেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সফলতা উদযাপন করা ভালো, তবে ভুল থেকে শিক্ষা নেওয়াটা অধিক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ কল্যাণময় হোক।